তো যেটা বলছিলাম, তোমাদের ইউনিট 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস। হুম। ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস এর মধ্যে সব রুল তোমাদের কখনোই জানতে হবে না, জাস্ট কয়েকটা রুল মনে রাখতে হবে। রুল 28, যদিও এটা রুল 28 নয়, হ্যাঁ আমি আগেই বলে দিচ্ছি এটা ভুল আছে। তোমাদেরকে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস এর ভোল্টেজ লেভেল ডেফিনেশনটা জানতে হবে। মানে অ্যাজ পার ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস, ভোল্টেজ লেভেল ডেফিনেশন কাকে বলে সেইটা তোমাদেরকে জানতে হবে। প্রথমেই বলি সিলেবাস এটা একটা ভুল আছে। রুল নাম্বার 28 কখনোই কিন্তু ভোল্টেজ লেভেল ডেফিনেশন নয়। ঠিক আছে? রুল নাম্বার 28 একটা সম্পূর্ণ অন্য। এবং এটা মানে দয়া করে ভুল করো না, আমি আগেই বলছি। এবং এটাও তোমাদের বলে দিচ্ছি, তোমরা যে পরীক্ষার সময় যে ম্যাট্রিক্স ফলো করো, যেখান থেকে তোমরা উত্তর তৈরি করো বা লেখো, ওখানেও কিন্তু পুরো ভুল করা আছে। ওখানে রুল 28 একটা অন্য কি উল্টো পাল্টা লেখা আছে। ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। মানে উল্টো পাল্টা লেখা নেই, ওখানে রুল 28 এক্সাক্টটা লেখা আছে। তো ঠিক আছে, তোমাদেরকে আমি ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস একটা পিডিএফ দেখাবো আজকে, কারণ এটা তোমাদের একটু জানতে হবে। দেখো আইআর, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস এর, এইটা হচ্ছে তার পিডিএফটা। পিডিএফ মানে এটা একটা বই আকারেও পাওয়া যায় কিনতে। এবং দেখো এটা যেটা পাওয়া যায়, দ্য ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956 অ্যান্ড অ্যাজ অ্যামেন্ডেন্ট আপ টু 25 নভেম্বর 2000। ঠিক আছে? মানে তোমরা যে বছর জন্মেছো, 2000 প্রায় অলমোস্ট সবাই, মানে অলমোস্ট সব কয়েকজন। 1956-এ হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস তৈরি হয়েছে, যেটা আরো অ্যামেন্ডমেন্ট হয়ে হয়ে আপ টু 2000 অব্দি ওটা এর সঙ্গে অনেকগুলো অ্যাড হয়েছে। তোমাদেরকে এই অ্যামেন্ডমেন্ট বা এগুলো এত কিছু জানতে হবে না, তোমাদেরকে মেন 1956-এর যে রুলটা দাঁড়িয়েছিল সেই রুলটা তোমাদেরকে জানতে হবে। তো কেন এটা 1956-এ এসছে? কারণ 1956 ইয়ারটা এবং 1955-এ হচ্ছে গোটা ইন্ডিয়াতে মেন মেন শহরতলিগুলোতে ইলেকট্রিসিটির কমিশনিং হয়েছিল। 1955 সাল, তখনও তোমার বাড়ির গ্রামে গঞ্জে কিন্তু বিদ্যুৎ পৌঁছায়নি। তখন তখন কলকাতার রাস্তায় কয়েকটা জায়গায় ইলেকট্রিসিটি এসেছে। এরকম ভারতবর্ষের মেন মেন পপুলার সিটিগুলো যখন ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়েছে, তখন ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956 ওইটা তৈরি হয়েছে। পরে এর সঙ্গে আরো অনেক রুলস অ্যাড হয়েছে, যে অ্যামেন্ডমেন্ট করা আছে, অ্যামেন্ডমেন্ট গুলো আরো পরে যোগ হয়েছে, কিন্তু 1956-এর ওই কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তো দেখো আমি যদি রুলটা শুরু করি এখান থেকে, দেখতে পাচ্ছেন হচ্ছে পাতার পর পাতা একদম রুলে ভর্তি পুরো। এই দেখো না, দেখতে পাচ্ছ? আমি যে জায়গাটা তোমায় দেখাতে চাইছি, এই দেখুন, 19, 20, 19, 20, 21 এইভাবে রয়েছে। তো তোমাদেরকে প্রথমে ওখানে অ্যাজ পার সিলেবাস যেটা লেখা আছে তোমরা দেখতে পেয়েছো, এখানে লেখা আছে রুল 28 ভোল্টেজ লেভেল ডেফিনেশন। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে রুল 28-এ ভোল্টেজ লেভেল ডেফিনেশন নেই। রুল 28-এর আছে ফর্মস অফ রিকুইজিশন। দেখতে পাচ্ছ আশা করি? রিকুইজিশন মানে হচ্ছে তোমার ওপরে যে তোমার ইয়েগুলো আছে, এই এর উপরে যেগুলো লেখা আছে, এই রুলগুলো তোমাদের এইগুলো কিছুই জানতে হবে না। জাস্ট হালকা আমি বলে দিচ্ছি যে কোনো একটা কানেকশন নিতে হলে বা কানেকশন কমিশনিং করতে হলে কত জায়গা লাগবে না লাগবে, তার রিকুইজিশন ফর্ম, সেই রিকুইজিশন ফর্মের কি ফরম্যাট হবে সেইটা 28 নম্বরে লেখা আছে। ভোল্টেজ লেভেল ডেফিনেশন কিন্তু লেখা নেই। এবং তোমাদের যে ম্যাট্রিক্সটা, যে ম্যাট্রিক্স তোমরা ফলো করো, ওখানে দেখবে রুল নাম্বার 28-এ এই কথাটা লেখা আছে। যদি এই কথা ইনভ্যালিড কথা, এই রিকুইজিশন এইটা তোমাদের জানতে চাইনি, তোমাদের অ্যাকচুয়ালি জানতে চেয়েছে ভোল্টেজ লেভেল ডেফিনেশনটা কি। বোঝা গেছে? তো ভোল্টেজ লেভেল ডেফিনেশনটা এবং বাকি যাবতীয় রুল আছে। আমি যেটা করেছি দেখো, রুল 28, 30, 31 আমি তোমাদেরকে দেখাই। সরি, এটা নয়, এইটা দেখো 31। এই রুলগুলো কিন্তু অনেকটাই মানে অনেকটা করে লেখা আছে। যেমন ধরো রুল নম্বর 30, সার্ভিস লাইন অ্যান্ড অ্যাপারেটাস অফ কনজিউমার প্রিমিসেস, এইটাই এত বড় লেখা আছে। তো তোমার তো এত বড় জিনিসটা মনে নাই থাকতে পারে। বা ধরো 31, 31-এর রুলটা এইখান থেকে এতটা অব্দি শেষ, তোমার এই রুলটা এতটা মনে নাই থাকতে পারে। সেই জন্য যেটা করা হয়েছে, একটা ছোট আমি এটা প্রত্যেক বছরই ছেলেদেরকে দিয়ে দিই, ছোট আর একটা পিডিএফ আমি করে দিয়েছি, যাতে ছোট আকারে এবং বড় আকারে দু আকারেই রয়েছে। এবং যেহেতু পরীক্ষায় ইয়েতে রয়েছে রুল 28 ভোল্টেজ লেভেল ডেফিনেশন, সেই জন্য মানে এখানে রুল 28 লেখা আছে, যে রুল 28 কিন্তু নয়, পারলেই লেখাটা বাদ দিও।
রুল 28 কিন্তু ভোল্টেজ লেভেল ডেফিনেশন নয়, কিন্তু তোমাদের ভোল্টেজ লেভেল ডেফিনেশনটা অবশ্যই জানতে হবে, যেটা এখানে লেখা আছে। আর দেখো রুল 30, রুল 31 দেখো এক লাইন বা দু লাইনে করা আছে, ছোট্ট করে ছোট্ট আকার লেখা আছে। অর্থাৎ এই তোমরা চেষ্টা করো এই ছোট্ট জিনিসটা মনে রাখতে, তাহলেই হবে। এইটা যখন যদি পরীক্ষায় আসে যে এই সংক্রান্ত রুল কি, ডাইরেক্ট এভাবে যদি আসে না, যদি আসে তাহলে তুমি এই ছোট এই এখান থেকে ছোট উত্তরটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমার যদি মনে হয় যে না আমি বড় উত্তরটা লিখবো, বড় উত্তরটা তুমি মনে রাখতে পারো। এই যে এত বড় উত্তরটা 30, এই যে এত বড় উত্তরটা, এই এত বড় উত্তরটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি সেটাও লিখতে পারো, অসুবিধা নেই। যা সেটা তোমাকে বলে দিলাম। তো রুলগুলো একটু দেখে নাও কি কি বলছে। কয়েকটা জিনিস মাথায় শুধু রাখতে হবে। যেমন হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে, এইটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে আমরা এলটি কাকে বলি, বলি না লো টেনশন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ট্রান্সফরমারের যে ট্রান্সফরমার গুলো আমরা ব্যবহার করি, দেখো যে ট্রান্সফরমারের একটা সাইড লেখা থাকে এইচটি অর্থাৎ হাই টেনশন, আর আরেকটা সাইড লেখা থাকে এলটি অর্থাৎ লো টেনশন। হাই টেনশন মানে যেখানে আমরা ভোল্টেজ আছে 11 কেভি অর্থাৎ 11,000, 11,000 ভোল্টেজটাকে আমি বলছি হাই টেনশন লাইন। আর লো টেনশনটা হচ্ছে তোমার, মানে আমার এলটি সাইডটা যেটা হচ্ছে সেটাকে আমি বলছি 415 ভোল্ট। এবার একটা জিনিস হচ্ছে, 415 ভোল্ট তো আমরা ইউজ ডাইরেক্টলি করি না, আমরা ধরো সিঙ্গেল ফেজ ইউজ করছি। অর্থাৎ একটা প্রত্যেকটা ফেজের সাথে আর এর সাথে নিউট্রাল, বা তোমার ধরো ওয়াই এর সাথে নিউট্রাল, বা বি এর সাথে নিউট্রাল। এবং এই যে আর এর সাথে নিউট্রাল, এই লাইনে কত ভোল্টেজ আছে, না ধরে নিচ্ছি আমি 230 ভোল্ট আছে, তাই তো? অর্থাৎ পার ফেজে আমার রয়েছে 230 ভোল্ট। এই 230 ভোল্টেজটাকে আমরা বলছি এলটি অর্থাৎ লো টেনশন মানে লো ভোল্টেজ। 230 ভোল্টেজটাকে আমরা বলছি লো ভোল্টেজ। তো এখানে রুলে কি বলছে দেখো, রুলে লিখছে লো ভোল্টেজ নট এক্সিডিং 250 ভোল্টেজ। 250, 250 যেন ক্রস না করে, 250 অর্থাৎ 0 ভোল্টেজ থেকে 250 ভোল্টেজ, এই রেঞ্জটাকে আমরা বলছি লো ভোল্টেজ। তাহলে মিডিয়াম ভোল্টেজ কাকে বলছে? মিডিয়াম ভোল্টেজের ডেফিনেশন হচ্ছে 650 নট এক্সিডিং 650, অর্থাৎ 250 ওপর থেকে 650 অব্দি রেঞ্জটাকে আমরা বলছি মিডিয়াম ভোল্টেজ। হাই ভোল্টেজ কাকে বলছে দেখো, 33 কেভি নট এক্সিডিং 33,000 ভোল্টেজ, মানে 33 কেভি 30, অর্থাৎ 650 ওপর থেকে 33 কেভি অব্দি এই লাইনটাকে বলা হচ্ছে হাই ভোল্টেজ। ঠিক আছে? এবং 33 উপরে যত আছে, 66 কেবি, 132 কেবি, 220 কেবি, 400 কেভি মানে 400 কেভি, তারপরে তোমার 750 কেভি, 1200 কেভি, এইগুলো সব হচ্ছে আমরা বলছি এদেরকে বলছি এক্সট্রা হাই ভোল্টেজ। দেখো এটা এক্সট্রা হাই ভোল্টেজ। তার মানে এই ভোল্টেজ লেভেল ডেফিনেশনটা খুবই সোজা জিনিস, চট করে মনে থাকবে। 250 অব্দি লো ভোল্টেজ, 650 অব্দি মিডিয়াম ভোল্টেজ, 33,000 অব্দি আমরা বলি হাই ভোল্টেজ, আর 33,000-এর ওপর থেকে যতটা আছে একদম 1200 কেভি অব্দি তাকে আমরা বলছি এক্সট্রা হাই ভোল্টেজ। ঠিক আছে? নেক্সট রুল দেখো 30, যেটা তোমাদের সিলেবাস আছে, সার্ভিস লাইনস এন্ড অ্যাপারেটাস অন কনজিউমার প্রিমাইসেস। কনজিউমার প্রিমাইসেস মানে এখানে কনজিউমার কে? আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন আমি থ্রো করছি, যে পারবে উত্তরটা একটু বলতে চেষ্টা করো। দুটো টার্ম আমরা শুনি, একটা হচ্ছে কাস্টমার, আর একটাকে বলা হয় কনজিউমার। আমার সবার কাছে প্রশ্ন হচ্ছে, কনজিউমার আর কাস্টমারের মধ্যে পার্থক্য কি? এটা কে আচ্ছা কে কে জানো না আগে বলো তো, যারা জানো না একটু এক্সাম্পল। আমি জানতে চাই যে কতজন মোটামুটি আছে যারা কাস্টমার আর কনজিউমারের পার্থক্যটা বোঝো না। স্যার আমি জানি না। বেশ অনেকেই জানো না, বুঝে গেছি। এবার যে জানো সে একটু বলার চেষ্টা করো, তারপর আমি ডিটেল বলছি। কনজিউমার হয় যেগুলো বেশি লোডের নেয় সেগুলোকে কনজিউমার। না 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 না, যারা কনজিউম করছে মানে ইলেকট্রিসিটি বা কোনো গ্যাসের এই একজন করে বলো বলো। মানে এরকম টাইপের জিনিস যেগুলো যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, এরকম টাইপ জিনিস যেগুলো আমরা কনজিউম করছি, অর্থাৎ এনার্জি
বা ফুয়েল টাইপের জিনিস, সেগুলো ক্ষেত্রে কনজিউমার টার্মটা ইউজ হচ্ছে, কিন্তু যখন আমরা কোনো প্রোডাক্ট না 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 না, সেটাও না, সেটাও না, সেটাও না। কি স্যার স্যার যারা যারা স্যার যারা এক্সিস্টিং আছে electricity তারা কনজিউমার, আর যারা মানে নেবে কানেকশন তারা কাস্টমার। না, তাও না। দীপ কি বলছিলে জানো? দ্বীপেরটা শুনতে পেলাম না। স্যার স্যার বলছি, যদি স্যার আমি যার ইলেকট্রিসিটি কিনে স্যার কোনো বিজনেস রান করাচ্ছি, যেমন কোনো স্যার বড় বড় যেমন ওয়ার্কশপ গুলো করাচ্ছি, সেগুলো কি স্যার মানে সেগুলো স্যার কাস্টমার বাদ বাকি কনজিউমার? না, ওটা না। দেখো আমি বলছি। হ্যাঁ বলো। স্যার কনজিউমার মানে হচ্ছে মানে যার কাছে আমি নিতে মানে ওর কাছে নিতে হবে, ও ছাড়া এক্স্যাক্টলি, এইটা হচ্ছে উত্তর। নয়ন রঞ্জন দাস একদম ঠিক বলেছে, এইটা হচ্ছে একদম উত্তর। অর্থাৎ কনজিউমার মানে হচ্ছে আই এম বাউন্ড টু বাই ফ্রম দ্যাট পার্সন। যেমন হচ্ছে, যেমন ধরো তোমাদের বাড়িতে যদি ইন্ডিয়ানের গ্যাস থাকে, ইন্ডিয়ান মানে ওটা ইন্ডিয়ান অয়েলের। অনেকের বাড়িতে হয়তো ধরো ভারত গ্যাস আছে, ভারত গ্যাস হচ্ছে বিপিসিএল এর। তাহলে তুমি হচ্ছে ইন্ডিয়ান অয়েলের কনজিউমার, বা ওই ওই সেটা হচ্ছে বিপিসিএল এর কনজিউমার। কনজিউমার মানে তুমি আজকে ইন্ডিয়ানের গ্যাস নিয়ে এলে, কালকে তুমি ভারত গ্যাস নিয়ে এলে, কালকে একটা অন্য সিলিন্ডার আনছো, এটা তো হয় না। যা নেবে তোমাকে ওটাই নিতে হবে। মানে আমি র্যান্ডমলি বাজারে গেলাম, যেটা পেলাম তুলে আনলাম, মনে তো হয় না। অর্থাৎ কনজিউমার মানে হচ্ছে আমি তার কাছে একটা কানেকশন নিয়েছি অ্যান্ড আই এম বাউন্ড টু বাই ফ্রম দ্যাট পার্টিকুলার অর্গানাইজেশন। অর্থাৎ আমি ওর কাছ থেকে কিনতে বাধ্য, তখন আমি হচ্ছে কনজিউমার। যেমন আমি ইলেকট্রিসিটি ধরো নিয়েছি ডাব্লিউবিএসিডিসিএল থেকে, তাহলে আমি ডাব্লিউবিএসিডিসিএল থেকেই ইলেকট্রিসিটি আমাকে কিনতে হবে, আমি অন্য কারো কাছে ইলেকট্রিসিটি কিনতে পারবো না। অর্থাৎ আমি ওর কাছে বাঁধা পড়ে আছি, তাকে বলা হয় কনজিউমার। আর কাস্টমার ব্যাপারটা কি? কাস্টমার ব্যাপারটা হচ্ছে যে তোমার যেখানে তুমি যার কাছ থেকে কিনছো তার কাছে সেটা কোনো বাউন্ড নেই, বাধা নেই। অর্থাৎ আজকে আমি মনে হলাম এর কাছে কিনলাম, কালকে ওর কাছে কিনলাম। দোকানে গিয়ে যেটা হয়, দোকানে গিয়ে আজকে এই দোকান থেকে কিনলাম, কালকে ওই দোকান থেকে কিনলাম, সেটা হচ্ছে কাস্টমার, দোকানের কাস্টমার হয়। কারণ যেখানে আমার সম্পর্কটা বাধা নেই। যে কিন্তু যেখানে আমি মানে কাস্টমার মানে হচ্ছে আমি যার কাছে কিনি, ক্রেতা বলতে পারো, ক্রেতা কাস্টমার মানে। কনজিউমার মানে হচ্ছে উপভোক্তা। উপভোক্তা মানে আমি ওর কাছ থেকেই নিতে আমি বাধ্য, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তোমার কেবল লাইনটা তুমি আজকে মনে হলো তুমি টাটা স্কাইয়ের কাস্টমার, তুমি আজকে টাটা স্কাই লাইনটা কেটে তুমি অন্য কিছু নিতে পারো, অর্থাৎ সেটা তুমি কাস্টমার। কিন্তু যেটা ইলেকট্রিসিটি, গ্যাস, জল, এইগুলো হচ্ছে তোমার কিন্তু কনজিউমার। অর্থাৎ তুমি পার্টিকুলারলি ওর কাছ থেকেই তোমাকে নিতে হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? সেই জন্য ইলেকট্রিসিটি রুলসে আমরা সবসময় কনজিউমার টার্মটা ব্যবহার করব। দেখো এখানে সমস্ত ক্ষেত্রে কনজিউমার টার্মটা ব্যবহার করা হয়। এবং কি বলছে? সার্ভিস লাইন। সার্ভিস লাইন মানে তো তোমরা বোঝো অলরেডি। অর্থাৎ তোমার নেকেট বেয়ার ওয়্যার থেকে বা পোলের যে ওয়্যার থেকে তোমার বাড়িতে যে লাইনটা ঢুকেছে, সার্ভিস লাইন। অ্যান্ড অ্যাপারেটাস অন কনজিউমার প্রিমাইসেস। অর্থাৎ কনজিউমার চত্বরে যে এই দুটো আছে, সেই সংক্রান্ত রুল লেখা আছে 30-তে। সেটা কি বলছে? বলছে দ্য সাপ্লায়ার। তো এখানে দেখো দুটো টার্ম হচ্ছে, একটা হচ্ছে কনজিউমার, একটা হচ্ছে সাপ্লায়ার। এখানে সাপ্লায়ারটাকে, এখানে হচ্ছে তোমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানি, সে হচ্ছে নিজের সাপ্লায়ার। ঠিক আছে? কনজিউমার আর সাপ্লায়ার এই দুটো টার্মকে আমরা ব্যবহার করছি। বলছে দ্য সাপ্লায়ার শ্যাল এনশিওর দ্যাট অল ইলেকট্রিক সাপ্লাই লাইন্স, ওয়্যার্স, ফিটিংস, অ্যাপারেটাস belonging to him or under his control which are on a consumer premises are in safe condition and all respects fit for supplying energy, and supplier shall take due precautions to avoid danger arising on such premises from that supply lines, wires, fittings and apparatus. বক্তব্যটা হচ্ছে তোমাদেরকে পড়ানোর সময় আগেই বলেছিলাম যে তোমার বাড়িতে মনে করো এইটা হচ্ছে তোমার মিটার, এই মিটার আছে, এবং এরপরে এইটা তোমার হচ্ছে মেন সুইচ বক্স। আমি আগেই বলেছিলাম যে মেন সুইচ বক্সে মিটার থেকে একটা তার, মিটার থেকে এক জোড়া লাল কালো তার, অর্থাৎ যেটা তোমার লোড লাইন, এক জোড়া লাল কালো তার মেন সুইচ বক্সে ঢুকেছে। এইখান থেকে তোমার গোটা বাড়ি সাপ্লাই হয়েছে। তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে এই চত্বরটায় তুমি কিন্তু যেখানে খুশি হাত দিতে পারো, এই জায়গাটা। কিন্তু যেটা হাত দিতে পারো না মিটারে তুমি টাচ করতে পারো, মানে কোন রকম হাত দিতে পারো না। মিটার এবং এই যে সার্ভিস লাইনটা যেটা এসেছে, সার্ভিস লাইনটা কোথেকে এসছে? ধরো এটা একটা পোল থেকে তার গেছে এরকম, সে পোল থেকে তোমার একটা সার্ভিস লাইনটা এসেছে। এবার সার্ভিস লাইনটা তো এরকম নয় যে ঝুলে ঝুলে চলে এলো, এটাও যখন আসবে এখানেও কোনো একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট হয়ে আসবে। এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, কোথাও একটা সরু মোটা পাইপ আছে, কোথাও একটা পিন আছে, ক্লিপ আছে, ক্লিপ দিয়ে দেওয়ালের সঙ্গে লাগানো, এরকম করতে করতে এসেছে।
তার মানে এই যত অ্যাপারেটাস রয়েছে সার্ভিস লাইন এবং তার আনুষঙ্গিক অ্যাপারেটাস, অর্থাৎ এখানকার অ্যাঙ্গেল, ব্র্যাকেট, কাপ, ক্লিপ, স্ক্রু থেকে আরম্ভ করে মিটার, এই যাবতীয় যা কিছু আছে এইটা কার রেসপন্সিবিলিটি? না, এইটা কিন্তু সাপ্লায়ারের রেসপন্সিবিলিটি। এবং সাপ্লায়ার নিজে যেটা করবে, সাপ্লায়ারের রেসপন্সিবিলিটি এবং সাপ্লায়ারের কাজটাই হবে যে এই সব কিছুকে তার নিজের ইয়েতে রাখা, নিজের মানে অধীনে রাখা, এবং তাকে এনসিওর করতে হবে যে না এই প্রত্যেকটা জিনিস ঠিক আছে। আমি 1 নম্বর ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ওটা সমস্ত রকম হচ্ছে ডেঞ্জার, মানে কোনো বিপদের সম্ভাবনা নেই, যদি থাকে সেটাও মানে রিকভার করে দেওয়া তার দায়িত্ব। এই সমস্ত জিনিসটা রুল নাম্বার 30-তে বলা আছে। এবং বুঝতেই পারছো রুল নাম্বার 30 যেটা পয়েন্ট, 1 নম্বর পয়েন্টটা, এবং এই পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ডিসকমের জন্য বলেছে, অর্থাৎ WBSCDCL এর ওদের জন্য এই যে রুলটা বলে দিয়েছে। কারণ ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল শুধুমাত্র কনজিউমারের জন্য তৈরি হচ্ছে না, যে কনজিউমার, যে সাপ্লায়ার, যে জেনারেট করছে সবাইকে মিলিয়ে এই রুল বুকটা তৈরি। তো 30 নম্বর রুলে কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে বলে দিচ্ছে যে তুমি সাপ্লায়ার কিন্তু তোমাকে ইনশিওর করতে হবে যে এই সাপ্লাই লাইন, ওয়্যার ফিটিং সবকিছু একদম প্রপার ওকে কন্ডিশনে রয়েছে, এবং এটা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি কানেকশনটা দেওয়া। ওয়ান্স কানেকশন দেওয়া হয়ে গেল, ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া হয়ে গেল, দেন কামস টু রুল নাম্বার 2, consumer shall also ensure that installation under his control is maintained in safe condition। অর্থাৎ তোমার বাড়িতে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি কানেকশনটা করে দিয়ে চলে গেছে, তো তোমার বাড়িতে মিটার রয়েছে, তার সার্ভিস ওয়্যার রয়েছে, সেইটা হচ্ছে তোমাকে এনসিওর করতে হবে যে সরি ভুল বললাম, তোমার হচ্ছে ইনস্টলেশন আন্ডার হিজ কন্ট্রোল, মানে তোমার কন্ট্রোলে যে পার্টটুকু আছে, অর্থাৎ এই পার্টটুকু, এই যে ইয়েলো কালারের যেটা আমি দেখিয়েছি, দেখো এইগুলো সব তোমার কন্ট্রোলে। এমসিবি বলো, এখানে ধরো ডিস্ট্রিবিউশন বক্স আছে, এখান থেকে ঘরে ঘরে জাংশন বক্স গেছে, সুইচ বোর্ড গেছে, সুইচ, লাইট, ফ্যান, অর্থাৎ যে জায়গাটা তোমার দায়িত্ব, তোমার মেনটেন্যান্সের দায়িত্ব, সেটা যেন প্রপার কন্ডিশনে থাকে, প্রপার ওয়েল কন্ডিশনে থাকে। তার মানে এখানে ওরা দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে যে এই ইয়েলো সেকশন যেটাকে আমি দেখাচ্ছি, কনজিউমারের চত্বরে কনজিউমার কন্ট্রোল যে পার্টটা রয়েছে সেটা আন্ডার প্রপার মেনটেন রয়েছে থাকবে, এবং সাপ্লায়ারকে এনসিওর করতে হবে যে এই পার্টটা যেন একদম ঠিক থাকে, এই পার্টটা যেন ঠিক থাকে, সাপ্লায়ারকে এটা এনসিওর করতে হবে। অর্থাৎ রুল নাম্বার 30-তে একে বলে দিয়েছে আর একে বলে দিয়েছে, বোঝা গেছে? কিছুই নেই। রুল নাম্বার 31 কি বলছে? কাট আউট অন কনজিউমার প্রিমিসেস। আচ্ছা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, এটাকে বলে দিই। কাট আউট অন কনজিউমার প্রিমিসেস বলছে সাপ্লায়ার শাল প্রোভাইড এ সুইটেবল কাট আউট ইন ইচ কন্ডাক্টর অফ সার্ভিস লাইন আদার দ্যান আর্থ অর নিউট্রাল কন্ডাক্টর। বলছে যে সাপ্লায়ারকে একটা কাট আউট দিতে হবে। সাপ্লায়ারকে একটা কাট আউট দিতে হবে মানে কি? রুলে বলছে যে এই যে মিটারে যে সার্ভিস লাইনটা ঢুকেছে, মিটারে লাইনটা ঢোকার পর এইরকম জায়গায় তুমি তো একটা মেন সুইচ বক্স বসাচ্ছ, তাই না? অ্যাজ পার রুল বলছে ওরা যে মিটার থেকে মেন সুইচ বক্স যেটা গেছে, এই মেন সুইচ বক্সের এখানে মেন সুইচ বক্সটা কিন্তু কাট আউটের কাজ করে। কাট আউট মানে কি? কাট আউট মানে হচ্ছে তোমার যেখান থেকে লাইনটাকে ব্রেক করা যায়, অর্থাৎ একটা আইসোলেটর, যেটা তোমার মেন সুইচ বক্সের ভেতর রয়েছে, ওটা একটা কাট আউট। অর্থাৎ সেই কাট আউটটা দিয়ে তুমি গোটা বাড়ির লাইনকে ডেড করতে পারো, কাট করতে পারো। অ্যাজ পার রুলটা বলছে যে এইখানটায় তোমার যে মিটার থেকে যে দুটি ওয়্যার দেখো মেন সুইচ বক্সে এসেছে, সেই ওয়্যার দুটির এইরকম জায়গায় বলছে যে সাপ্লায়ারকেই ইনসিওর করতে হবে যে এইখানে একটা যেন সুটেবল কাট আউট থাকে। যদিও সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে দেওয়া হয় না, কেউ কোনো সাপ্লায়ারই দেয় না এটা। দেখো এইটা, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এটা মিটার বক্স, এই মিটার বক্স থেকে যে দুটি তার বেরিয়েছে, সেই দুটি তার মানে যেখান দিয়ে বেরিয়েছে, এইখানে বেরিয়েছে একটা কাট আউট দিলাম। কাট আউট মানে যেখান থেকে আমার ব্রেক করা যাবে। কোন লাইনটায় কাট আউট দিলাম না, সেটা রুলে বলা আছে, দেখো, আদার দেন অ্যান আর্থ অর নিউট্রাল কন্ডাক্টর। লাস্ট লাইনটা দেখো, মানে লাইনের লাস্টে দেখো, অর্থাৎ আর্থ কন্ডাক্টর আর নিউট্রাল কন্ডাক্টর ছেড়ে বাকি যদি ফেজ কন্ডাক্টর, ফেজ থাকে কোনো, ফেজ মানে সিঙ্গেল ফেজ হলে সিঙ্গেল ফেজ, আর 3 ফেজ হলে RYB, 3টে ফেজেই। অর্থাৎ ওই 3টে ফেজে একটা কাট আউট কিন্তু ওকে দিতে হবে, সাপ্লায়ারকে দিতে হবে। এটা আমাদের বাড়ির কানেকশনের জন্য এটা আমরা থাকে না, বাড়ির কানেকশনের জন্য ডাইরেক্ট মেন সুইচ বক্সই থাকে।
কিন্তু যেখানে 3 ফেজ কানেকশন দেওয়া হয় না, 3 ফেজ কানেকশনের ক্ষেত্রে সাপ্লায়ার কিন্তু একটা কাট আউট প্রোভাইড করে। অর্থাৎ সেই কাট আউটটা তুমি যদি অফ করে দাও তাহলে আর ওয়াই ডি তিনটা ফেজ কিন্তু কাট হয়ে যাবে, নিউট্রাল এবং আর্থ কিন্তু কাট হবে না। এটা অ্যাজ পার রুল নাম্বার 31 কাট ওরা বলে দিচ্ছে যে সাপ্লায়ারকে একটা কাট আউট প্রোভাইড করতে হবে কনজিউমারকে। এইটা হচ্ছে রুল, বোঝা গেছে? তো পিডিএফটা দেখো রুল নাম্বার যেটা বলছিলাম, রুল নাম্বার 30 আর 31 জাস্ট এক লাইন সুন্দর করে লেখা আছে। আর অ্যাকচুয়াল রুলটা তুমি যদি দেখতে চাও এরপরেই, মানে এই পিডিএফটার পরেই জাস্ট যেখানে শেষ হচ্ছে ওইখানেই দেখো আমি এক কাছে গুছিয়ে সব করে দিয়েছি। রুল নাম্বার 31 কাট আউট অন কনজিউমার প্রিমাইসেস, এটা ও 30টা দিইনি ঠিক করে, আচ্ছা 30টা আমি ঠিক করে অ্যাড করে দেবো, এটা অ্যাড করা নেই। তো এইটা হচ্ছে মেন বলার বক্তব্য। দেখো অনেক কাট আউট অন কনজিউমার প্রিমাইসেস অনেকটা লম্বা লেখা আছে, এতটা লেখার দরকার নেই বা এতটা তোমার মনে রাখার দরকার নেই। তো তুমি চাইলে ওখান থেকে এ করতে পারো। এবং যাই হোক এটাও আমি খুললাম, তার কারণটা একটু বলে দিই। এখানে একটু ডিটেল লেখা আছে, where more than one consumer is supplied to a common service line, each such consumer shall be provided with an independent cutout at the point of junction of the common service। এটা কি বলছে? বলছে where more than one consumer is supplied to common service line, একটাই সার্ভিস লাইন এসেছে, সেখান থেকে অনেকগুলো কনজিউমার সাপ্লাই পেয়েছে। এটা কোন জায়গাটা কেউ একটু এক্সাম্পল দিতে পারবে? এরকম জায়গা সার্ভিস লাইন একটাই এসছে, ওখান থেকে অনেকগুলো কনজিউমার সাপ্লাই নিয়েছে, তো সবাই জানো উত্তরটা, একটু বলতে পারবে? ফ্ল্যাট, এক্স্যাক্টলি ফ্ল্যাট বা কোয়ার্টার, একদম সঠিক উত্তর। ফ্ল্যাটে দেখো কি হয়, সার্ভিস লাইন কিন্তু পোল থেকে একটাই এসে ঢোকে, কিন্তু ফ্ল্যাটে একটা নিচে তলা একটা ইলেকট্রিক্যাল বিল্ডিং থাকে, সেখানে অনেকগুলো মিটার থাকে। এবং সেক্ষেত্রে কি বলছে, হোয়ার মোর দ্যান ওয়ান কনজিউমার, যেখানে অনেকগুলো কনজিউমার রয়েছে সেখানে ইচ কনজিউমার শ্যাল বি প্রোভাইডেড উইথ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কাট আউট, অর্থাৎ সবাইকে আলাদা আলাদা একটা করে কাট আউট দিতে হবে, সবার আলাদা আলাদা কাট আউট থাকবে। অর্থাৎ যদি একটা ফ্ল্যাটে 8টা ফ্যামিলি থাকে, মানে 8টা কনজিউমার থাকে, তাহলে 8টা মিটার এবং তার সাথে 8খানা মেন সুইচ বক্স দিতে হবে। অর্থাৎ 8খানা মেন সুইচ বক্স দিয়ে 8খানা কাট আউটের প্রভিশন কিন্তু দিতে হবে, এটা রুলের মধ্যে বলা আছে। ঠিক আছে, আর কি বলছে, আরেকটা জিনিস হচ্ছে বলে দিই, যেটা আমি আগেরটাই বলিনি, কনজিউমার প্রিমিসে তুমি যে কাট আউট দিবে অ্যাক্সেসেবল পজিশনে থাকতে হবে। এমনটা না হয় যে মেন সুইচ বক্সটা এত উপরে, আমাকে মই নিয়ে গিয়ে উপরে উঠে মেন সুইচ বক্স স্ট্রিপ করাতে হচ্ছে, সেটা না হয়। অর্থাৎ মেন সুইচ বক্সটা না আমার লেভেলে হয়, অ্যাক্সেসেবল পজিশনটা ঠিকঠাক দিতে হবে। এবং আর বলছে, এবং আরো বলেছি যে সাচ কাট আউট শ্যাল বি কন্টেন্ট উইথ অ্যান অ্যাডিকুয়েট এনক্লোজ ফায়ার প্রুফ রিসেপ্টেবল, আগুন ফাগুন না লাগে সেই রকম জায়গায় এই জিনিস বসাতে হবে একদম। ঠিক আছে, আরেকটা কি বলছে, এভরি ইলেকট্রিক সাপ্লাই লাইন আদার দ্যান দ্য আর্থ অর আর্থ নিউট্রাল কন্ডাক্টর অফ এনি সিস্টেম অফ দ্য আর্থ কন্ডাক্টর or consenting cable shall be protected by a suitable cutout by its owner। ওনারকে বলছে, নিজেকে বলছে তুমিও একটা কাট আউট লাগাও, যেটা আমরা মেন সুইচ বক্সটা লাগাই। অ্যাকচুয়াল রুল অনুযায়ী কিন্তু দুটো কাট আউট হওয়ার কথা, একটা কাট আউট আমার সাপ্লায়ার দেবে, একটা কাট আউট কনজিউমার নিজে বসাবে। যদিও এবং এইটা কিন্তু ভ্যালিড হয় 3 ফেজ যারা কনজিউমার তাদের ক্ষেত্রে, সিঙ্গেল ফেজের জন্য খুব একটা এটা হয় না। সিঙ্গেল ফেজের জন্য যেটা হয় সেটা হচ্ছে তোমার ওই সাপ্লায়ার আর কাট আউট দেয় না, তোমার এন্ডে কাট আউট রেখে দেয়, এই হচ্ছে ব্যাপার। তো দ্যাট ইজ রুল নাম্বার 31। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি রুলগুলো, কারণ এই রুলগুলো কিন্তু পুরো মনে রাখতে হবে এবং এগুলো লিখতে হবে কিন্তু খাতায়। নেক্সট রুল দেখো 46। রুলগুলো আমাকে এভাবে রিডিং পড়ে পড়ে গিয়ে তোমাকে বোঝাতে হবে, কারণ রুলগুলো আমি শুধু বলে দিলে হবে না। রুল 46 কি বলছে, পিরিয়ডিক্যাল ইন্সপেকশন এন্ড টেস্টিং অফ কনজিউমার ইনস্টলেশন। পিরিয়ডিক্যাল ইন্সপেকশনের কথা বলছে। পিরিয়ডিক্যাল ইন্সপেকশন মানে বুঝতেই পারছো যে একটা সময়ের ইন্টারভালে কনজিউমারের ইনস্টলেশনটাকে একবার ইন্সপেক্ট করা এবং চেক করার একটা রুল বলা হয়েছে এখানে। বলছে যে একজন ইন্সপেক্টর এসে কি কাজ করবেন, হোয়ার অ্যান ইনস্টলেশন ইজ অলরেডি কানেক্টেড। ঠিক আছে, এটা আমি না বড় রুলটাই খুলি, এই রুলটাতে সবটা লেখা নেই, এটা ছোট দেখো 46 নম্বর রুল কিন্তু অনেকটা বড়, দেখেছো? দরকার নেই, তুমি ছোটটাই লিখবে, অনেকটা বড়, এতটা বড় হচ্ছে রুল নাম্বার 46। তো ওই 46 এত বড় রুলটাকে ছোট করে আমি সামনে যেটা লেখা আছে ওটাই। তো এখানে কথাটা কি বলছে,
যাই ওই ছোটটাই খুলি, এত বড়টা খুলে কাজ নেই। রুল নাম্বার 46 বলছে যে যেখানে একটা ইনস্টলেশন অলরেডি কানেক্টেড টু দ্য সাপ্লাই সিস্টেম, সাপ্লাই সিস্টেমে অলরেডি ইনস্টলেশনটা দেওয়া হয়ে গেছে, মানে ধরো তোমার বাড়িতে অলরেডি সাপ্লাই মানে দিয়েছে, এভরি সাচ ইনস্টলেশন শ্যাল বি পিরিয়ডিক্যালি ইন্সপেক্টেড অ্যান্ড টেস্টেড অ্যাট ইন্টারভাল নট এক্সিডিং 5 ইয়ার্স। বলছে 5 বছরের মধ্যে একবার না একবার তোমাকে তোমার নিজের ইনস্টলেশনটা একবার করে ইন্সপেক্ট করতে হবে, চেক করে দেখতে হবে। আমরা করি কি আদৌ? নিজেদের বাড়ির মানে ইলেকট্রিসিটি কানেকশন সবকিছু ওকে আছে কিনা, সব পয়েন্ট টু পয়েন্ট ঠিকঠাক আছে কিনা, সেটা প্রত্যেক 5 বছর অন্তর কি নিজেরা চেক করি? প্রথম কথা নিজেদেরকে চেক করার কথা বলেও নি, বলেছে বাই ইন্সপেক্টর অর এনি অফিসার অ্যাপয়েন্টেড টু অ্যাসিস্ট দ্য ইন্সপেক্টর। এটা অ্যাকচুয়ালি তোমার তোমার দায়িত্ব নয় যে বাইরে থেকে একটা অফিসারকে নিয়ে এসে তোমাকে দেখাবে, এটা কিন্তু সাপ্লায়ারের রেসপন্সিবিলিটি। সাপ্লায়ার কি করবে, সাপ্লায়ার এন্ডে কোন একটা অফিসার থাকবেন, যে অফিসার পিরিয়ডিক্যালি সেই জায়গায় ইনস্টলেশন গুলোকে একবার করে চেক করে আসবেন। কিন্তু ডাব্লিউবিএসসিডিসিএল কেন, কোনো কোম্পানিরই তাদের লাখ লাখ কাস্টমার আছে, তাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া আমাদের বাড়িতে এসে সমস্ত কিছু একবার করে চেক করে যাওয়া। এটা জাস্ট ইম্পসিবল, এবং ইম্পসিবল বলেই কিন্তু এটা অ্যাকচুয়ালি করা হয় না। কিন্তু রুলের মধ্যে রয়েছে 1956 দাঁড়িয়ে যে রুলগুলো করা হয়েছিল, 1956 সালে এই সমস্ত রুলগুলো ছিল, এবং সেগুলো তোমাদের পড়তে হচ্ছে। এবং এখানে বলা আছে যে প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া তোমার ইনস্টলেশনটা বাইরে থেকে একজন সাপ্লাই একজন অফিসারকে নিয়োগ করে তোমার ইনস্টলেশন চেক করতে করতে পাঠাবেন যে হ্যাঁ 5 বছর ছাড়া ছাড়া ঠিক আছে কিনা, যদিও এটা কিন্তু করা হয় না। 47 রুলটা হচ্ছে কোয়াইট ইম্পর্টেন্ট, যদিও এটাও এই রুলটাও খুব একটা ফলো করা হয় না। এটা বলছে টেস্টিং অফ কনজিউমার্স ইনস্টলেশন। আগেরটাও কনজিউমার ইনস্টলেশন, কিন্তু ওটা হচ্ছে অলরেডি কানেক্টেড টু দ্য সাপ্লাই সিস্টেম। মানে তোমার বাড়িতে মনে করো ইলেকট্রিসিটি চলে এসেছে, তুমি ইলেকট্রিসিটি ইউজ করছো, ইউ আর আ রানিং কনজিউমার, and at an interval of 5 years you have to supplier should take an arrangement so that some officers can inspect your installation. সেটা হচ্ছে রুল নাম্বার 46। but in case of rule number 47, what it is telling that testing of consumer installation before অর্থাৎ commencement, মানে বলছে upon receipt on an application for a new or additional supply of energy। বক্তব্যটা হলো নিউ আর অ্যাডিশনাল। তুমি একটা ধরো নতুন বাড়ি করেছো, ইলেকট্রিসিটি নাওনি, তাহলে তোমাকে ইলেকট্রিক অফিসের কাছে তোমাকে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করতে হবে, তাহলে নিউ অ্যাপ্লিকেশন। অথবা তোমার একটা এক্সিস্টিং কানেকশন ছিল, ধরো 500 ওয়াটের কানেকশন ছিল, তুমি সেটাকে চেঞ্জ করে 5 কেভিএ কানেকশন করবে। অর্থাৎ তুমি ঘরে দুটো কি একটা এসি লাগাবে, তার জন্য তোমাকে যেহেতু তুমি লোডটা বাড়াচ্ছ, তোমাকে কি অ্যাডিশনাল সাপ্লাই অফ এনার্জি, দু রকম হতে পারে, একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে অ্যাডিশনাল সাপ্লাই। দু রকমের জন্যই তুমি যখন অ্যাপ্লিকেশন করবে, and before connecting the supply or reconnecting the same after a period of 6 months, the supplier shall inspect the test as applicant's installation। অর্থাৎ তুমি যদি বাড়িতে কোনো একটা নতুন কানেকশন অ্যাপ্লাই করো, সাপ্লায়ারের উচিত তোমার প্রিমাইসেসে এসে তোমার ইনস্টলেশনটা চেক করা, ইনস্টলেশন চেক করা এবং তারপরেই তোমাকে পাওয়ার দেওয়া। এটা রুল, যদিও এটা করা হয় না। আমরা নতুন কানেকশন অ্যাপ্লাই করি বা পুরোনো কানেকশনটাকে এক্সটেন্ড করতে চাই, যাই করি, সাপ্লায়ারের উচিত কিন্তু আমাদের বাড়িতে এসে সব দেখা যে হ্যাঁ তুমি যেটার জন্য অ্যাপ্লাই করছো সেই কানেকশন সব ঠিক আছে কিনা, তবে ওর কানেকশন দেওয়া উচিত। যদিও কিন্তু এটা করা হয় না, এগুলো এখন মানে কোনোটাই করা হয় না, ওই নাম কাবাস্তে চলে, করা হয় না। ইফ অ্যান্ড রেজাল্ট অফ সাচ ইন্সপেকশন অ্যান্ড টেস্ট, এই ইন্সপেকশন বা টেস্ট করার পর সাপ্লায়ার ইজ স্যাটিসফাইড দ্যাট দ্য ইনস্টলেশন ইজ লাইকলি টু কনস্টিটিউট ডেঞ্জার, হি শ্যাল সার্ভে অ্যাপ্লিক্যান্ট in notice a writing requiring him to make such modification as necessary। অর্থাৎ মনে করো তুমি যদি রুলটা ফলো হতো, তাহলে তুমি যখন নতুন কানেকশন অ্যাপ্লাই করলে, সাপ্লায়ারের একজন লোক তোমার বাড়িতে এলেন, এসে সমস্ত ইনস্টলেশন টেস্ট করলেন এবং ইন্সপেক্ট করলেন, করে তোমার তার যদি মনে হয় যে না এটা একটু বিপদ, এতে একটু ডেঞ্জার হতে পারে, অর্থাৎ তুমি মেন সুইচ বক্সের তারটা এমন জায়গা দিয়ে নিয়ে গেছো যেখানটা পিছনে বাথরুম, খুব ড্যাম হচ্ছে, অর্থাৎ দেওয়ালটা পুরো ড্যাম, সেখানে তুমি তোমার ইলেকট্রিক কানেকশন নিয়ে গেছো, তার যদি মনে হয় যে না এই জায়গাটা ডেঞ্জার আছে, তিনি তোমাকে একটা লিখিত নোটিশ দেবেন, রাইটিং রিকোয়ারিং নোটিশ দেবেন যে এই মডিফিকেশনটা করুন, মডিফিকেশনটা হওয়ার পর আপনি আমাকে আবার ডাকবেন, তারপর আমি এসে ইন্সপেক্ট করবো, দেন আমি ফাইনালি আপনার বাড়িতে ইলেকট্রিক কানেকশন দেবো। এত কিছু আছে রুলে, যদি ওগুলো কিন্তু করা হয় না, বাট স্টিল তোমাদের এই রুলগুলো কিন্তু জানতে হবে, সেই জন্য এটা পড়া।
কারো অসুবিধা নেই আশা করি 47 বুঝতে? 47 এর পর হচ্ছে রুল নাম্বার 54, এটা সিলেবাসটা আমি খুলেছি। ডিক্লেয়ার ভোল্টেজ অফ সাপ্লাই টু কনজিউমার, এটা মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট। এই যে আমি এতগুলো রুল বলছি, কোনো রুলই মানা হয় না, তার সব প্রমাণ তোমরা এখানে পেয়ে যাবে। দেখো রুল নাম্বার 54 কি বলছে। রুল নাম্বার 54 বলে দিচ্ছে ডিক্লেয়ার্ড ভোল্টেজ অফ সাপ্লাই টু কনজিউমার। এবার একটা ব্যাপার হচ্ছে, আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা কনজিউমার কারা, তোমাদের উত্তরটা কি হবে? যে স্যার আমরাই কনজিউমার। কনজিউমার কি আর কেউ হতে পারে না? একটু বলবে তো। হ্যাঁ স্যার, যারা সাবস্টেশনে যারা কারেন্ট নেয় পাওয়ার জেনারেশন থেকে, তারা তো কনজিউমার। তারাও কনজিউমার, আমি এই উত্তরটাই চাইছিলাম, তারাও কনজিউমার। কারণটা হচ্ছে মনে করো, আমি ব্যাপারটা বলে দিচ্ছি, ধরো এটা হচ্ছে WBPDCL, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, মানে বক্রেশ্বর, সাগরদিঘি, কোলাঘাট, ব্যান্ডেল, এই সমস্ত পাওয়ার প্ল্যান্ট গুলি যার যে কোম্পানির আন্ডারে রয়েছে WBPDCL। তাহলে তারা কি করছে? পাওয়ার জেনারেশন করছে। তারা পাওয়ারটা কাকে দিচ্ছে? ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড কে দিচ্ছে, TCL কে। তারা আবার কাকে পাওয়ার দিচ্ছে? তারা আবার কাকে পাওয়ার দিচ্ছে? আমাদেরকে। তাহলে এই তো আমার চারটে সেকশন। তার মানে এরা পাওয়ার দিচ্ছে একে, এরা পাওয়ার দিচ্ছে একে, আবার এদের কাছ থেকে পাওয়ার নিচ্ছে আমরা। 2003 সালের আগে এই তিনটে কোম্পানি আলাদা ছিল না, এই তিনটে কোম্পানি একটাই কোম্পানি ছিল। তখন তাকে বলা হতো WBSEB, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। তখন বলা হতো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, WBSEB। 2003 সালের পর ওরা দেখেছিল যে ফিনান্সিয়াল একটা সমস্যা হচ্ছে, আমরাই জেনারেশন করছি, আমরাই ট্রান্সমিশন করছি, আমরাই বিক্রি করছি, এরকম করে অ্যাকাউন্টসে ঠিকঠাক হিসেব থাকছে না এবং অনেক ক্ষতি হচ্ছে। সেই জন্য 2003 সালে ওই কোম্পানিটাকে 3 ভাগে ভেঙে দেওয়া হয়, WBPDCL, WBSETCL আর WBSEDCL। CESC দেখো একটাই কোম্পানি, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, ওরাই জেনারেশন করে, ওরাই গোটা কলকাতায় পাওয়ার ডিস্ট্রিবিউশন করে, ওটা আলাদা। বা ডিপিএল ওয়ান কাইন্ড অফ তাই, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, DPL ও তাই, ওরা নিজেরাই জেনারেশন করে, নিজেরাই ডায়াগ্রাম গোটা দুর্গাপুরকে পাওয়ার বিক্রি করে, কারণ ওগুলো ছোট রেঞ্জে। কিন্তু WBSEBর ক্ষেত্রে কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ ধরো, অতটা হিউজ এরিয়া, ওদের পক্ষে সম্ভব ছিল না, যতক্ষণ না তিনটাকে ভেঙে ওরা ঠিকঠাক করে করতে পেরেছে। যাই হোক, এখন তিনটে কিন্তু আলাদা কোম্পানি হয়ে গেছে। কাজেই পাওয়ার, এরা পাওয়ার এর কাছ থেকে কেনে, এর কাছ থেকে কেনে, এর কাছ থেকে কেনে, শুধু এর কাছ থেকে নয়, DVCর কাছ থেকেও কিনতে পারে, পাওয়ার গ্রিডের কাছ থেকেও কিনতে পারে, অনেকের কাছ থেকেই পাওয়ার কিনতে পারে। তো যাই হোক, বক্তব্যটা দেখো, এরা হচ্ছে এর কনজিউমার, আবার DCL হচ্ছে TCL এর কনজিউমার, আমরা হচ্ছি DCL এর কনজিউমার। এবং সেই কারণেই এইখানে যে ভোল্টেজ লেভেলটা আছে, অর্থাৎ আস মানে হচ্ছে আমরা, বা আমরা ছাড়াও হতে পারে কোনো বাল্ক ইন্ডাস্ট্রিও হতে পারে। তো আমাদের যে ভোল্টেজ হচ্ছে লো ভোল্টেজ, ইন্ডাস্ট্রি যদি ভোল্টেজ নেয় সে ধরো হাই ভোল্টেজে নিচ্ছে। আবার DCL এরা যেটা, DCL ধরো হাই ভোল্টেজ রেঞ্জে, TCL এরা এক্সট্রা হাই ভোল্টেজ রেঞ্জে নিচ্ছে। ঠিক আছে, আর একটা তোমাদেরকে বলিনি, 750 কেভির ওপরে গেলে তখন বলে আল্ট্রা হাই ভোল্টেজ, UHV। তো UHV বা EHV তে হচ্ছে এরা পাওয়ার নিচ্ছে। তাহলে ভোল্টেজ লেভেল যেহেতু আলাদা, বিভিন্ন কনজিউমারের ভোল্টেজ লেভেল কিন্তু আলাদা। আমরা হচ্ছে লো ভোল্টেজে নিচ্ছি, ইন্ডাস্ট্রি হাই ভোল্টেজে নিচ্ছে, এরকম বিভিন্ন রকম ভোল্টেজ লেভেল রয়েছে। তাহলে যদি বিভিন্ন রকম ভোল্টেজ লেভেল থাকে, প্রথম প্রশ্ন হচ্ছে যে সেই ভোল্টেজ লেভেলটা কত থাকবে। তোমার বাড়িতে কি সবসময় 230 থাকে? কোনো কোম্পানি দাবিও করতে পারবে না যে না আমি তোমাকে 230এই সাপ্লাই দেবো, কোনোদিন 229 হবে না, কোনোদিন 231 হবে না, কেউ এটা দাবি করতে পারে না, হতেই পারে না, এটা ডিটোরিয়েট করবেই।
কিন্তু হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যালাউন্স অফ দ্য ডিটোরিয়েশন, সেইটা হচ্ছে বলা হয়েছে রুল নাম্বার 54 এ। বলছে ইন কেস অফ লো ভোল্টেজ অর মিডিয়াম ভোল্টেজ নট মোর দ্যান 6% টলারেন্স, নট মোর দ্যান 6% টলারেন্স মানে 6% বেশি টলারেন্স হওয়া যাবে না। সেটা কিরকম না, ধরি আমার বাড়িতে বলেছে যে আপনার ভোল্টেজ লেভেল হচ্ছে 230 ভোল্ট আরএমএস, 230 ভোল্ট আরএমএস ধরো বলা আছে। এবার 230 ভোল্টের বলা আছে প্লাস মাইনাস 6%, প্লাস মাইনাস 6% মানে কত, তোমরা ক্যালকুলেটরের উপর দেখে নি। দেখো 230 ইন্টু 0.06 অর্থাৎ 13.8, ঠিক আছে 13. আচ্ছা দাঁড়া একটা কাজ করি, 230 মাইনাস 6% মানে হচ্ছে 216 ভোল্টেজ। আর একটা রেঞ্জ হচ্ছে 230 প্লাস 6% মানে 243 ভোল্টেজ। তার মানে অ্যাজ পার রুল বলে দিচ্ছে যে তুমি আমরা যে বাড়িতে কানেকশন পেয়েছি আমাদের ভোল্টেজ যেন সবসময় এইটার মধ্যে থাকে, প্লাস মাইনাস 6% টলারেন্স যেন থাকে। থাকে কি আদৌ? 216 থেকে নেমে গিয়ে কোথায় 170 ভোল্টেজ 160 ভোল্টেজ হয়ে যায়, হয়তো অনেক লো ভোল্টেজ হয়ে যায়। তো সেটা কিন্তু রুল অ্যাজ পার রুল নয়। অ্যাজ পার রুল বলছে যে সাপ্লায়ারকে এনসিওর করতে হবে যেন কনজিউমার এই ভোল্টেজটা অবশ্যই পায়, অবশ্যই যেন পায়, বাট এটা কিন্তু সবসময় মেনটেন করা যায় না। তো সেই সংক্রান্ত রুলটা হচ্ছে যে বলছে লোয়ার মিডিয়াম ভোল্টেজ জন্য 6% টলারেন্স, হাই ভোল্টেজ যদি হয় বলছে হায়ার সাইডে 6%, লোয়ার সাইডে 9% টলারেন্স। হায়ার সাইড আর লোয়ার সাইড মানে কি, ট্রান্সফরমার ওখানে ধরো বড় বড় পাওয়ার ট্রান্সফরমার আছে হাই ভোল্টেজে, এবার ধরো একদিকটা মনে করো 220 কেভি, একদিকটা মনে করো 132 কেভি, তাহলে 220 কেভি রেঞ্জের ওদিকটা কত পার্সেন্ট টলারেন্স হতে পারে, অর্থাৎ হায়ার সাইডটা কত হতে পারে আর লোয়ার সাইডটা কত হতে পারে, সেইটাকে ওখানে এনসিওর করতে হবে। এবং এই প্রসঙ্গে একটা জিনিস তোমরা একটু ইলেকট্রিক্যাল কনসেপ্ট একটু ভালো করে নিয়ে রাখো, কেন এইরকম হায়ার সাইড আর লোয়ার সাইডের ব্যাপারটা 9% টলারেন্সটা বলে দিচ্ছে সেইটা একটু দেখো। আচ্ছা এটা সবাই বুঝে গেছো, আমি এটাকে ক্লিয়ার করছি। মনে করো এটা একটা ধরো এটা নয়, মনে করো এটা একটা ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, আর এটা আরেকটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। মনে করো লাইনটা ট্রান্সমিশন লাইন, অর্থাৎ এখানে 220 কেভি লাইন ছিল, এটা এইখানে ওটা স্টেপ ডাউন হয়েছে, এই লাইনটা হচ্ছে 132 কেভি। তারপর ধরো এটা স্টেপ ডাউন হয়, এটা 33 কেভি, 33 হোক বা 66 হোক, যাই হোক ধরো 33 কেভি আছে, যাই হোক। এবার কি বলছে, বলছে হায়ার যে কোনো ট্রান্সফরমারের হায়ার সাইডে 6% টলারেন্স যেন থাকে আর লোয়ার সাইডে যেন 9% থাকে। হায়ার সাইডে তো 9% হবে। 6% হচ্ছে হায়ার সাইডে আর লোয়ার 9% টলারেন্স লোয়ার সাইডে, যেটা বললাম ওটাই। 6% হায়ার সাইডে, 9% লোয়ার সাইডে। এর কারণটা কি কারণে বলছে সেটা একটু দেখো। তার কারণটা হচ্ছে এরকম, দেখো সত্যি কথা বলতে এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, মানে আমরা ধরেই নিচ্ছি যে আমাদের ইলেকট্রিক্যাল ইয়েতে জেনারেশনটাকে তো ধরছি না, জেনারেশন তো আর কেউ কনজিউমার নেই। হ্যাঁ আছে, জেনারেশন কোম্পানিরও কনজিউমার, কার, কোল ইন্ডিয়ার কনজিউমার। ধরো ওরা কোল ইন্ডিয়া এক্সাম্পল নিলাম, মানে কয়লাটা কিনছে, তাহলে কয়লাটা যেহেতু ওর কাছ থেকে কিনছে তাহলে ওরা হচ্ছে কনজিউমার, কিন্তু ওখানে তো ইলেকট্রিসিটির ব্যাপার নেই, কাজে ওটা আমি ছেড়ে দিলাম। ইলেকট্রিক্যাল অ্যাসপেক্টে দাঁড়িয়ে আমি যদি ধরো এটা এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাহলে এখানে যদি ভোল্টেজ ড্রপ হয়ে যায় তাহলে এখানেও তো ভোল্টেজ লেভেল ভালো রকম ড্রপ হবে। তারপর হচ্ছে এই লাইনটা আবার এতটা ট্রান্সমিট করবে, ডিউরিং দিস লার্জ ট্রান্সমিশন এখানেও একটা ভোল্টেজ ড্রপ হবে। তা সেই ভোল্টেজ যখন এইখানটা এসে পৌঁছবে, সেই ভোল্টেজ যখন এইখানটা এসে পৌঁছবে তখন নিশ্চয়ই ভোল্টেজটা আরো কমে যাবে।
এই সমস্যাটাকে দূর করার জন্য ওরা কি বলছে, এইখানে টলারেন্সটা কমিয়ে দিয়েছে, অর্থাৎ হাই সাইডে যেন 6% বেশি টলারেন্স একদম না হয়, এই হাই সাইডেও তাই 6% টলারেন্স যেন একদম বেশি না হয়। কারণ এখানে যদি আমি বেশি টলারেন্স দিয়ে দিই তাহলে এই লো ভোল্টেজ সাইডটায় আরো বেশি এফেক্টেড হবে, কারণ লো ভোল্টেজ সাইডে ভোল্টেজ কমতেই পারে, ঠিক আছে, ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডটায় ভোল্টেজ একটু কম হতেই পারে, সেই জন্য ওটা টলারেন্স একটু বেশি অ্যালাউ করা হয়েছে, যে হ্যাঁ চলো এর টলারেন্সটা একটু বেশি। কিন্তু হাই সাইডে যেন কোনোভাবেই ভোল্টেজটা লো না হয়, সেটাকে একটু এনশিওর করতে হবে তোমাকে। কারণ হাই সাইডে লো হয়ে গেলে লো সাইডে কিছু করার থাকবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে সমস্ত ট্রান্সফরমার গুলি আমরা বলছি, এই ট্রান্সফরমার সব হচ্ছে অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার মানে কি? অটো ট্রান্সফরমার মানে হচ্ছে সেকেন্ডারিতে, অর্থাৎ এর যে সেকেন্ডারিটা রয়েছে সেই সেকেন্ডারি গায়ে একটা অটোমেটিক সার্ভো মোটর দেওয়া একটা ট্যাপিং আছে, অর্থাৎ ভোল্টেজ যদি কমেও যায় অটোমেটিক এই ট্যাপিংটা আপ বা ডাউন করে ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখে। এটা হচ্ছে অটো ট্রান্সফরমার। এই সমস্ত ট্রান্সফরমার গুলো, পাওয়ার ট্রান্সফরমার গুলো অটো ট্রান্সফরমার, অটোমেটিক করে ভোল্টেজ কন্ট্রোল রাখে। এবার যদি হাই সাইডে ভোল্টেজ, অবশ্যই এই সাইডের ভোল্টেজ যদি কম বেশি করতে হয় তার জন্য অটো ট্রান্সফরমারটা সেকেন্ডারি সাইডে রয়েছে, কিন্তু হাই সাইডে যদি ভোল্টেজ এক গাদা কমিয়ে ফেলি আমি, তাহলে অটো ট্রান্সফরমারও কিছু আর করতে পারবে না। সেই জন্য বলে দিচ্ছে, আগে হাই সাইডকে জোর দিচ্ছে যে ভাই তুমি কিন্তু তোমার টলারেন্স কিন্তু 6%-এর ওপর আপ ডাউন যেন না হয়, লোয়ার সাইডে যাই হোক হতেই পারে, সেটা আমরা অটো ট্রান্সফরমার ম্যানেজ করবো বা যা হোক করে ম্যানেজ করে নেব। আর দ্বিতীয় কথা হচ্ছে শুধুমাত্র, ঠিক আছে, তো এইটা নিয়ে অত অসুবিধার ভাবতে হবে না, কিন্তু তোমাকে এটা এনশিওর করতে হবে যে এইখানে যেন তোমার হাই সাইডে যেন বেশি টলারেন্স না হয়, সেই জন্য এটাকে এই মেথডে ডিজাইন করেছে। আরেকটা হচ্ছে এক্সট্রা হাই ভোল্টেজ যদি হয়, আমার এটা বলাটা ভুল, এটা অ্যাকচুয়ালি হাই ভোল্টেজ রেঞ্জে, মানে এক্সট্রা হাই ভোল্টেজের জন্য হচ্ছে 10% আর 12.5%। এই 6 আর 9 না, মানে কেভি রেঞ্জে 220 কেভি যেটা বললাম এই রেঞ্জে দাঁড়িয়ে এই 6 আর 9 নয়, এখানে আছে 10 আর 12, 10% আর 12.5% এক্সট্রা হাই ভোল্টেজ দাঁড়িয়ে। আর হাই ভোল্টেজ মানে হচ্ছে 11 কেভি 33 কেভি ওই রেঞ্জটা বলছি, ওই রেঞ্জে দাঁড়িয়ে 6% 9%। তো এই হচ্ছে তোমার ডিক্লেয়ার, মানে কনজিউমারের রেঞ্জে, মানে ডিক্লারেশনের ভোল্টেজটা সোজা ভাবে মনে রাখতে পারবে যে আমাদের জন্য হচ্ছে 6%, ডিসিএল ডাব্লিউবিএসসি ডিসিএল এর জন্য হচ্ছে 6% আর 9%, আর টিসিএল এর জন্য হচ্ছে 10% 12%, এই 12.5%। ব্যাস এইটুকু মনে রাখবে, তাহলে রুল নাম্বার 54 মনে থাকবে। রুল নাম্বার 55 মোস্ট ইম্পর্টেন্ট। রুল নাম্বার 54 কিন্তু আমি আগেই বলছি আমাদের এন্ডে মানা হয় না, কিন্তু তুমি যদি ডিসিএল বা টিসিএল মানে যারা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি ওদের এন্ডে যদি দেখো, ওদের এন্ডে দেখবে এগুলো সব একদম ঠিকঠাক আছে, এই ডিক্লেয়ার ভোল্টেজ রেঞ্জ গুলো মানা হয়, আমাদের জন্য মানা হয় না। আমরা তো মানে সব থেকে এন্ড ইউজার, আমাদের জন্য দেখা হয় না ব্যাপারটা, যদিও আমাদের জন্য সব থেকে বেশি দেখা উচিত, কারণ আমরাই হচ্ছে অ্যাকচুয়াল ইউজার, এন্ড ইউজার আমরা। রুল নাম্বার 55 বলছে ডিক্লেয়ার ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই টু কনজিউমার। বুঝতেই পারছো ফ্রিকোয়েন্সি কতটা টলারেট করতে পারে, এটা তোমরা সবাই জানো। 2.5% হচ্ছে আমাদের টলারেন্স থাকে, যদি ওই রুলে বলা আছে 3%, 3% বেশি না টলারেন্স না হয়, অর্থাৎ এটা বুঝতেই পারছো জিনিসটা কিছু না। অর্থাৎ 50% আমাদের, আমরা জানি যে মানে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত অব্দি ভ্যারি করতে পারে, তা ±2.5%, এইটা আমাদের ডিজায়ার্ড রেঞ্জ। সরি 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে অ্যালাওয়েশন আছে ±2.5, এটা কিন্তু ম্যাক্সিমাম অ্যালাওয়েন্স, মানে 5% অ্যালাওয়েন্স দেওয়া আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি অ্যালাউন্সটা হচ্ছে 5%, মানে এটা হচ্ছে জেনারেশন এন্ডে। দেখো এবার ফ্রিকোয়েন্সি তো এমন নয় যে জেনারেশন হলো 1 আর আমার বাড়িতে এসে পৌঁছালো 1, সেটা তো হয় না। ভোল্টেজ এটা হতে পারে, ভোল্টেজ আপ ডাউন করতে পারে, ফ্রিকোয়েন্সি তো সেম থাকবে, যেটা জেনারেশন হচ্ছে সেটাই আমার বাড়িতে এসে পৌঁছবে। তো সেইটার জেনারেশন এন্ডের একটা টলারেন্স থাকে ওদের যে মেশিনারি গুলো, অর্থাৎ
জেনারেটর পাওয়ার প্ল্যান্টে যে জেনারেটর পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, পাওয়ার প্ল্যান্ট এন্ডের যে জেনারেটর, সেই জেনারেটরের ওখানে ফ্রিকোয়েন্সি যদি 5% প্লাস মাইনাসের বাইরে চলে যায়, ইউনিটটাই ট্রিপ করে যাবে, অর্থাৎ সাপ্লাই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, মানে ওই জেনারেটরটাই বন্ধ হয়ে যাবে। এটা তোমরা জেনেছিল। 5% মানে কি প্লাস মাইনাস 2.5, অর্থাৎ 47.5 থেকে 52.5। এইটা হচ্ছে ওই মেশিন গুলোকে এইভাবে জেনারেট মানে রেডি করা আছে, অর্থাৎ এই রেঞ্জের বাইরে যদি চলে যায় তাহলে কিন্তু পাওয়ার প্ল্যান্টের ইউনিটটা শাটডাউন হয়ে যাবে। ওটা মেশিনারি এন্ডে করা আছে। রুল বলছে যে না, 3% বেশি যেন টলারেন্স না যায়। 3% মানে 50 হার্টজের যদি 3% করো তুমি, কত হচ্ছে? 1.5 করে হচ্ছে, প্লাস মাইনাস 1.5। তো প্লাস মাইনাস 1.5 মানে দেখো 48.5 থেকে 51.5। 3% মানে এটা। এইটা ইলেকট্রিসিটি রুল বলে দিচ্ছে, ফ্রিকোয়েন্সি মাস্ট বি কেপ্ট উইদিন দিস রেঞ্জ 48.5 হার্টজ টু 51.5 হার্টজ, এর মধ্যেই রাখতে হবে, এর বাইরে যেন না যায়। আর এইটা যেটা বললাম আমি, এই যে রেঞ্জটা বলছি, এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের যন্ত্রগুলো ওইভাবে তৈরি করা আছে যে এর বাইরে চলে গেলে ইউনিট শাটডাউন হয়ে যাবে। তো বুঝতে পারছো যন্ত্রের এন্ডে একটু বেশি এক্সপ্যান্ড করা থাকবেই। আর রুল বলছে যে 48.5 থেকে 51.5, অর্থাৎ 3% অ্যালায়েন্স দেওয়া থাকবে। এটা কিন্তু সবাই স্ট্রিক্টলি মেনটেন করে, এটা মেনটেন করতেই হবে, এর উপর কোটি কোটি টাকা ডিপেন্ড করছে। এটা সবাইকে মেনটেন করতে চায়, সবাই 50 হার্টজে মেনটেন করতে চায়, কাজে এই রুলটা একমাত্র মানা হয়। এই রুল নাম্বার 55টা খুব ভীষণভাবে মানা হয়। আর রুল নাম্বার 56টা আজকে বলে দিই, তারপর আর সময় হবে না। 77টা কাল বলবো। 56 হচ্ছে সিলিং অফ মিটারস অ্যান্ড কাট আউট। সিলিং, তোমরা সবাই দেখেছো বাড়িতে যখন মিটার লাগাতে আসছে, মিটারের কানে একটা করে সিল মেরে দিয়ে যায়, একটা কেন দুটো, মিটারের কানে দুটো সিল বাঁধে। ওই মিটারটাকে আবার দেখবে বাইরে একটা বড় একটা IP67 বক্সের মধ্যে এনক্লোজ করে, যাতে করে বাইরে থেকে ঝড় বৃষ্টি ধুলো না ঢোকে, সেটাও একটা সিল করে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু কনজিউমারের নিজের রেন্টের জিনিস, আগেই বলেছি। তো কনজিউমারের নিজের রেন্টের যদি জিনিস হয়, তাহলে কি করতে হবে? ওখানে সিলিং থাকবে। বলছে ইট ইজ স্টিপুলেটেড দ্যাট দ্য সাপ্লায়ার মে অ্যাফিক্স ওয়ান অর মোর সিল। দেখবে আমাদের এখানে প্রায় 3টে করে সিল লাগায়, মিটারের ওখানে 2টো করে সিল, আর মিটার বক্সের যে বাইরেটা আছে সেখানে একটা সিল বেঁধে দেয়। ওই সিলটা তুমি যদি কাটো তাহলে তোমার 5 বছরের জেল হতে পারে। তো সেখানে বলছে ওয়ান অর মোর সিলস টু মিটার অ্যান্ড কাট আউট, অ্যান্ড নো পার্সন আদার দ্যান সাপ্লায়ার শ্যাল ব্রেক দ্য সাচ এনি সিল। বুঝে গেছে এটা? কাট আউটের একটা সিল দিতে বলছে, কিন্তু এই কাট আউটটা আমি বললাম না, এই কাট আউটটা আমাদের WBCDCL অ্যাকচুয়ালি কাট আউটটা আমাদেরকে দেয় না। যদি দিত, যদি কাট আউটটা দিত তাহলে সেই কাট আউটের সিল থাকতো, এটা বলতে চাইছি। ঠিক আছে, যাক যে কটা রুল বললাম মোটামুটি সবার রুলগুলো বোঝা গেছে, কারো বুঝতে অসুবিধা নেই। রুলগুলো পরীক্ষা আসবে, লিখতে হবে। আর মাত্র দুটো না 3টে মনে হয় রুল বাকি রইল, 77, 78, 79, 80। ঠিক আছে, এই কটা রুল বাকি রইল। এই বড় বড় পিডিএফটাও দিলাম। দেখো বড় পিডিএফটা দেখো, এই যে ক্লিয়ারেন্স হচ্ছে অনেকটা বড় ইয়ে করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি তুমি বড়টা থেকে উত্তর লিখবে, যদি সেরকম আসে। যদি দেখো যে খুব বড় প্রশ্নের উত্তর এসছে তাহলে বড়টা থেকে লিখবে, যদি দেখো ছোটটা এসছে তাহলে তুমি ছোট উত্তরগুলো লিখবে। আমি 2 রকম করে এই পিডিএফটা কালকেই তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি, এবং যে ওয়েবসাইট থেকে তোমরা মানে নামাও, মানে আমাদের কলেজের পুরোনো ওয়েবসাইটটা, ওইখানেও আপলোড করা আছে, ওখান থেকে নামিয়ে নিতে পারো যদি হোয়াটসঅ্যাপে না পাও। ঠিক আছে, রুলটা আমার এই পড়াতেই 2 দিন লাগবে, রুলের জন্য মনে হয় 4টে দিন ডিফাইন করা আছে। হ্যাঁ, 4 আওয়ার্স পার ইউনিট। এখান থেকে 6 মার্কসের কোশ্চেন আসবে। ঠিক আছে, এই যে মার্কস 6 লেখা আছে, 6 মার্কসের কোশ্চেন এখান থেকে আসবে। এটা ইউনিট 1। ইউনিট 1 এই রুল কটা হয়ে গেলে জাস্ট তারপরে ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। এখানে জয়দীপ স্যার তোমাদেরকে যাবো এখনই, মানে 11টা। ইউনিট 8, ইউনিট 7,
আচ্ছা স্যার, জয়দীপ স্যার মনে হয় তোমরা ইউনিট 7 ইউনিট 8 এইগুলো জয়দীপ স্যার পড়াবেন। দেখো এইগুলো আজকে জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। ইউনিট 2 এইটা তোমাদের অলরেডি পড়া, এই সাবজেক্ট এই ইউনিটটা অলরেডি পড়া হয়ে গেছে, এটা আমি এখন পড়াবো না, এটা পরে পড়াবো। ডিজাইন অফ লাইটিং সার্কিট, ইলুমিনেশনের যত অঙ্ক করেছিলে তোমরা, কতগুলো ল্যাম্প লাগবে, কত লাক্স আলো লাগবে, সেইটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা। অর্থাৎ তোমরা আগের সেমিস্টারে পড়েছো, ওটাই আবার এখানে রিপিটেশন আছে। সেই জন্য আমি ইউনিট 2 এখন পড়াবো না, কালকে আমার পড়ালে ইউনিট 1টা কমপ্লিট হয়ে যাবে, আর এই তো 4টে রুল বাকি আছে। দেন আমি চলে যাবো সোজা ইউনিট 3তে সার্ভিস কানেকশনে, এইটাই চলে যাবো। তারপর যাবো রেসিডেন্সিয়াল, তারপর যাবো কমার্শিয়াল। ফ্যাক্টরি ইউনিট আর ট্রান্সফরমার মনে হয় জয়দীপ স্যার পড়াবেন মেবি, ঠিক আছে। দাঁড়াও অ্যাটেন্ডেন্সটা তুলে নিই।